সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আজকের আলোচনার বিষয় বাংলাদেশ, নেপাল ও বিশ্ব রাজনীতি। বাংলাদেশ, নেপাল ও বিশ্ব রাজনীতি। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন সজীব ওনাসিস, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক জয় জয়দিন। আমার ডান দিকে আছেন শেখ রোকন, লেখক এবং গবেষক। আমার বাম দিকে আছেন মোহাম্মদ আসাদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় যুবশক্তি। সবচেয়ে বাম দিকে আছেন এরফানুল হক নাহিদ, প্ল্যানিং এডিটর, নাগরিক টিভি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে বলছিলাম বাংলাদেশ, নেপাল ও বিশ্ব রাজনীতি। বাংলাদেশের কথা আসবে, নেপালের কথা আসবে। বাংলাদেশ এবং নেপাল দুটো দেশেই একটি অভ্যুত্থান হয়েছে, এরপরে নির্বাচন হয়েছে, নির্বাচনে রাজনৈতিক দল সরকার গঠন করেছে। অভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছিল নেপালে, তারাই সরকার গঠন করেছে। বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশেও যারা নেতৃত্ব দিয়েছেন, এর মধ্যে ভাগ হয়েছে, এর মধ্যে বিএনপি সরকার গঠন করেছে। বিরোধী দলে আছে অন্য যারা আন্দোলনে ছিলেন তাদের সাথে। বাংলাদেশ এবং নেপালের মধ্যে পার্থক্য কী, মিল কী, সে বিষয়ে আলোচনা হবে। বিশ্ব রাজনীতি তো আমরা জানি, বিশ্বে এখন যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চলছে, স্থায়ী বিরতির জন্য আলাপ আলোচনা চলছে। এখনও বাংলাদেশে ভোর থেকে শুরু করে দুপুর বিকেল পর্যন্ত একজন মানুষকে তেলের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এবং এই লাইনের প্রভাব আমরা বাজারে খেয়াল করছি। নিত্যপণ্যের দাম বেড়েছে। আমি আর না বলি, সজীব ওনাসিস, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশ, নেপাল এবং বিশ্ব রাজনীতি। শুরুতে বাংলাদেশ এবং নেপালের একটু তুলনা দেখতে চাই। এটা জেএনজিরা মানে দুই দেশেই আপনার গণ অভ্যুত্থানের সামনে থাকলেও এইখানে একটা বড় ধরনের পার্থক্য আছে। সেটা হচ্ছে যে নেপালে এখন যিনি আপনার প্রধানমন্ত্রী হলেন, উনি তো আপনার নেতৃত্বের অন্যতম নেতৃত্ব দান করেছিলেন। তার কিন্তু একটা দল ছিল এবং সে কিন্তু মেয়র হিসেবে তার একটা রাজনৈতিক অভিজ্ঞতা বলেন বা ভূমিকা বলেন প্রশাসন চালানোর, সেটা ছিল। কিন্তু বাংলাদেশে আপনার যে জেএনজিরা করলো, এটা কিন্তু একদম মানে অভাবিত, মানে একটা নতুন। তারা কিন্তু নিজেরাও এই আন্দোলন যে সফল হবে সেই সম্পর্কে তাদের ধারণা ছিল না। তারাই বলেছে যে আমরা এটা আমাদের ধারণা ছিল যে 26 সালে বা 27 সালে গিয়ে আমরা সরকার পতনে করব। কিন্তু গভর্নমেন্ট, তৎকালীন শেখ হাসিনার গভর্নমেন্ট যেইভাবে করে দমন নিপীড়ন চালিয়েছিল, সেটা একটা বিস্ফোরণ ঘটেছিল এবং খুব তাড়াতাড়ি ক্ষমতার পরিবর্তন বা শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। এবং এই কৃতিত্বটা জেএনজিরা অবশ্যই নিতে পারে, এই ছেলেপেলেরা, এবং তারা এটা দাবিদার। কিন্তু তারা জানে না যে এরপরে কি করতে হবে। মানে ইলেকশনে যে তাদের যে আপনার মানে ওইভাবে সাফল্য না পাওয়া, এই কিন্তু একটা কারণ যে তারা গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকলেও তারা জানতো না যে এরপরে কি হবে, কারণ তাদের ওই প্ল্যানিং বা ওই প্রস্তুতি ছিল না। এবং কিন্তু অন্তর্বর্তী সরকার যে হয়েছিল, সেই সরকারে এই ছাত্রদের প্রতিনিধিরা ছিলেন। এইটাই তো আপনার একটা তাদের মানে সিদ্ধান্ত গ্রহণের মানে তারা সিদ্ধান্ত নিতে পারেনি তারা কি সরকারে যাবে কি যাবে না, এটা নিয়েও তাদের মধ্যে কিন্তু বিভেদ ছিল। এবং আমার এই মুহূর্তে মনে হয় যে সরকারে গিয়ে তাদের যে অবস্থান তারা দুর্বল করেছে, কারণ যেহেতু তাদের সরকার চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না, তাই তাদের সরকারে যাওয়াটা ঠিক হয় নাই। তারা যদি সরকারে মনে করেন যে দুইজন গেলেন, তার মধ্যে একজন আবার বেরিয়ে আসলেন, এসে রাজনৈতিক দল করলেন, মানুষ কিন্তু তাদের প্রতি সেই আস্থাটা আনতে পারে নাই। কারণ যেহেতু সরকার চালানোর মধ্যেই অনেক রকমের অনিয়ম বা আপনার মানে মানুষের যেটা মানে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করতে পারে নাই। সুতরাং তারা প্রথমেই ভুল করেছে, তারা সরকারের অংশ, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং তারা যখন আপনার সরকার গঠন করল, সরকারের থেকে আবার বেরিয়েছে রাজনৈতিক দল গঠন করলো, সেটাও কিন্তু আপনার অন্তর্বর্তী সরকারেরই একটা সমর্থন ছিল, যে তারা যেন চাচ্ছিল এরা একটা সরকার মানে দল গঠন করুক। সেটাও কিন্তু মানুষ
এর কাছে ওইভাবে করে গ্রহণযোগ্যতা পায় নাই। তারা যদি সরকারে না গিয়ে তারা যদি পুরোপুরি বিরোধী দল বা নিজেরা দল গঠন করে নিজেদের দেশের রাজপথে মানুষকে থেকে রাজনৈতিক দল গঠন দেশের করতো। মানুষকে স্বপ্ন দেখাতে পারতো যে আমাদের এই সামনে কর্মসূচি আমরা এই করতে চাই, তাহলে মানুষ তাদেরকে অনেক ভালোভাবে গ্রহণ করতে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। শেখ রোকন, নেপাল বাংলাদেশ যদি আমরা মিলিয়ে দেখি, নেপাল বালেন্দ্র শাহ বাংলাদেশটা সেখানকার আপনার প্রধানমন্ত্রী কিছু এখন। মেলানোর ব্যাপার আছে, আবার কিছু অমিলও আছে। যেমন ধরেন এটা দুইটাই দক্ষিণ এশিয়ার দেশ, আমরা জানি যে এখানকার আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি নেপাল বাংলাদেশ মোটামুটি কাছাকাছি সব সময়। আবার একই সঙ্গে আমাদের যে গণঅভ্যুত্থান হয়েছে জুলাইয়ে, সেটা অনেক ম্যাসিভ ছিল, অনেক বড় ছিল, অনেক দিন ধরে আন্দোলনের মধ্য দিয়ে অনেক বেশি রক্তপাত এবং প্রাণহানির মধ্য দিয়ে গণঅভ্যুত্থানটা হয়েছে। আর নেপালে সেই অর্থে গণঅভ্যুত্থানটা খুব স্বল্প মাত্রা ছিল, স্বল্প দিনের ছিল এবং সৌভাগ্যক্রমে প্রাণহানি রক্তপাত কম ছিল। বাংলাদেশের জনসংখ্যাও তো বেশি, কাছাকাছি, অত বেশি, অত একেবারে বেশি না। তারপরে নেপালে যে যদি আমরা ঢাকাটা দেখি, ধরেন কাঠমান্ডু এবং ঢাকার যদি কম্পেয়ার করি তাতে অনেক কম। আমার ধারণা সময়টা কম থাকার কারণে, আর সেখানকার যে সরকার ছিল তারা অল্পতে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। তারা আমাদের সরকার যেভাবে এটা ধরে রাখতে চেয়েছেন শেষ পর্যন্ত, সেইটা নেপালে ঘটে নাই। এটা গেল মিলের জায়গাটা। অমিলের জায়গাটা হলো যে আমাদের যারা গণ অভ্যুত্থানের তরুণ নেতৃত্ব ছিল, তারা গণ অভ্যুত্থানের পরদিন থেকে হেন কোনো ক্ষমতা সম্পর্কিত সুবিধা নেননি, সেটা বাদ দেননি তারা। তারা দেখেন যে প্রথম তারা সরকারে যোগ দিয়েছেন, তারপর তারা একটা রাজনৈতিক দল গঠন করেছেন, একটা নাগরিক সংগঠনও গঠন করেছেন, আপনার মনে আছে জাতীয় নাগরিক কমিটি। তারপরে তারা বিভিন্ন জায়গায় সরকারে রাজনৈতিক দল হিসেবে, নাগরিক সংগঠন হিসেবে, এর বাইরেও ব্যক্তি এবং গোষ্ঠীগত সুবিধা নিতে আমরা দেখেছি। নানা জায়গায় নানা চাপ তৈরি করেছেন, যেটাকে আমরা অনেকে মব সহিংসতা বলেছি। সেগুলোর পেছনে কখনো কখনো গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত তরুণ নেতৃত্বের নানাজনের নাম এসছে সামনে, যদিও সেটা তৎকালীন প্রেস সচিব এটাকে প্রেশার গ্রুপ বলেছেন। আপনি যে নামেই বলেন, গোলাপকে যে নামেই ডাকেন আর ধুত্রা ফুলকে যে নামেই ডাকেন, এটা গোলাপ ফুল এবং ধুত্রা ফুল, দুইটা কখনো নাম পরিবর্তন হবে না। আবার নেপালে তারা কিন্তু পুরনো রাজনৈতিক দলের মধ্যে জয়েন করেছে, রাষ্ট্রীয় যে স্বতন্ত্র পার্টি, সেইটাতে তারা কিন্তু জয়েন করেছেন। এবং তাদের যে নেতৃত্ব বলেন্দ্র শাহ, উনি খুব আমাদের বাংলাদেশের খুব কাছের লোক। আপনি জানেন কিনা যে তার যে আসন ঝাপা পাস্ট, সেটা কিন্তু আমাদের পঞ্চগড় থেকে 20-21 কিলোমিটার দূরে, জাস্ট শিলিগুড়ির ওপাশে। এবং ওখানে আমি একবার গিয়েছি, যে ওখানে লোকজন সব রংপুরের ভাষায় কথা বলে, রাজবংশী জনগোষ্ঠী আছে অনেক সেই এলাকায়। তো বলেন্দ্র শাহ উনি জনপ্রিয় মেয়র হিসেবে ছিলেন ব্যক্তিগতভাবে। এবং নেপালি গণ অভ্যুত্থানের নেতৃত্ব সবাই দেখবেন যে একটা অংশ হচ্ছে নেপালি কংগ্রেসের ছাত্র নেতৃত্ব, মানে তাদের সবারই একটা রাজনৈতিক পরিচয় এবং প্রেক্ষাপট ছিল। সেখান থেকে তারা গণ অভ্যুত্থান করেছেন। আবার নতুন যে ব্যবস্থা ছিল সেটার তারা একটা উত্তরণ চেয়েছেন, যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নেপালে। এবং সেখানকার যে অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি, উনি ক্ষমতা নিয়ে প্রথম দিনই বলেছেন যে আমরা মার্চের মধ্যে নির্বাচন দেব, 6 মাসের বেশি আমরা নেব না। আমাদের এখানে আপনি খেয়াল করে দেখবেন যে ক্ষমতা গ্রহণ করার পরে মনে হলো যে একই তো সব ক্ষমতা তাদেরকে নিতে হবে যত রকম পারা যায়। দ্বিতীয় হচ্ছে নির্বাচন যত বিলম্বিত করা যায়। আপনি খেয়াল করে দেখবেন, আপনার অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে নির্বাচনের তারিখ ঘোষণা করানোর জন্য অন্তর্বর্তী সরকারকে সবাইকে ঘাম ছুটে গেছে যে তারা কোনো ক্রমে তারিখ ঘোষণা করবে না নির্দিষ্ট, তারা যতদূর পারে এটা দীর্ঘায়িত করতে চায়। তৃতীয় যে কাজটা অন্তর্বর্তী সরকার এবং গণ অভ্যুত্থানের তরুণ নেতৃত্ব বাংলাদেশে করেছে, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক উত্তরণের চেয়ে, গণতান্ত্রিক উত্তরণের মূল দুটো কথা হচ্ছে আপনার একটা রিকনসিলিয়েশন লাগবে এবং যারা অপরাধী তাদের শাস্তি পেতে হবে, বাকি নিরপরাধ কেউ শাস্তি পাবে না। কিন্তু আমাদের এখানে মনে হলো যে এটা একটা রাষ্ট্রকে, বাংলাদেশকে, সমাজকে যতভাবে পারা যায় তারা বিভক্ত করতে চেয়েছে। মুক্তিযুদ্ধের প্রসঙ্গে এনে বিভক্ত করতে চেয়েছে, তারা তরুণ নেতৃত্ব পুরনো রাজনৈতিক দল নামে বিভক্ত করতে চেয়েছে। নির্বাচনের ক্ষেত্রেও যে আওয়ামী লীগ তো কার্যক্রম নিষিদ্ধ হয়েছেই, বাকি যারা রাজনৈতিক দল বিভিন্ন সময় আওয়ামী লীগের সঙ্গে ছিল তাদেরকেও নিষিদ্ধ করার দাবি উঠেছে বিভিন্ন সময়। জাতীয় পার্টি নিঃসন্দেহে আমি জাতীয় পার্টির সমর্থক না, কিন্তু
তার যে নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, সেইটা জাতীয় পার্টিকে এই নির্বাচনে পুরোপুরি দেয়া হয়নি। কিন্তু একই সঙ্গে আওয়ামী লীগের সময় যারা নির্বাচনে ছিল, কিছু রাজনৈতিক দল, আমি বলতে পারি ইসলামী আন্দোলন, তারা অন্তত দুটোর নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখানে আবার শেখ হাসিনা ক্যাবিনেটে ছিলেন এমন লোকজনও এই নির্বাচনে অংশ নিতে সুযোগ পেয়েছেন। তো ফলে পুরো জিনিসটা নেপালে, সজীব ভাইয়ের সঙ্গে আমি খুবই একমত যে তাদের মনে হয়েছে তারা একটা ভীষণ ছিল, একটা পথরেখা ছিল তারা কি কি করবে। আমাদের এখানে ক্ষমতা গ্রহণ এবং দীর্ঘায়িত করা ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে কোনো ভীষণ আমি দেখি নাই, দুর্ভাগ্যজনকভাবে। মোহাম্মদ আসাদুল্লাহ, আপনি তো আন্দোলনে ছিলেন, আমরা বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শুনলাম, আপনার মূল্যায়ন শুনতে চাই। রোকন ভাই এবং সজীব ভাই খুব ভালো আলোচনা করেছেন, কিন্তু আসলে ওনাদের আলোচনার ভেতর দিয়েই এই নেপাল এবং বাংলাদেশের সিনারিটা স্পষ্ট। দেখেন, প্রথমে বলা হয়েছে যে নেপালের সঙ্গে বাংলাদেশের নানান রকম মিল আছে, অমিলও আছে, কিন্তু কখনো কি ভাবেন যে বাংলাদেশে একজন র্যাপ শিল্পী, সে নেতৃত্ব দিচ্ছে, সে আমাদের লিডার হচ্ছে, এটাই জাতি এখনও মেনে নেওয়ার মতো জায়গায় আছে? নাই। আমাদের সামাজিক অবস্থান নেপালের থেকে অনেক আলাদা। আরও কি আলাদা দেখেন, আমরা যখন আন্দোলনের পরে সরকারের অংশ হলাম, এটা নিয়েও সমালোচনা, অথচ সরকারের অংশ হওয়ার পরে আমরা বিপ্লব চুরি ঠেকাতে পারিনি। এরপর আবার আমরা আন্দোলনের পরে, রোকন ভাই বললেন যে সরকারের, বিগত সরকারের কেউ কেউ ক্ষমতায় থেকে গেছেন, যখন প্রশাসন সেটাকে সরাতে পারছে না, তাদেরকে অপসারণ করতে পারছে না, তখন আবার এই বিপ্লবের কণ্ঠস্বরদেরই এগিয়ে আসতে হয়েছে, যেন ফ্যাসিবাদের যে লেজ থেকে গেছে সেটা যেন অপসারণ করা হয়। ওইটাকে আবার আমরা বলছি এখন তাহলে তো মানে আমরা আন্দোলনের মধ্য দিয়ে যারা এসেছে তাদের দাবি দাওয়া পূরণ হয় নাই সব কিছু, তারা যখন যে দাবিগুলো পূরণ হয় নাই সেই দাবিগুলো নিয়ে যখন মাঠে নামছে আবার, সেটাকে আমরা মব বলছি। আন্দোলনের দাবি তো পৃথক ছিল, আন্দোলনের দাবি ফ্যাসিবাদী ব্যবস্থা সংস্কার আন্দোলন ছিল, সেটা দিয়ে শুরু হয়েছে, কিন্তু টোটালি এখনো দাবি আছে, এখনো দাবি বর্তমান আছে না। এখন অবশ্যই আমাদের সংস্কার, বিচার, এই দাবিগুলো নিয়ে আমাদের যারা সংসদে গিয়েছেন তারা সংসদে কথা বলছেন। আমি আরেকটা ব্যাপার বলতে চাই, দেখেন, নেপালের জেনজিদের সফল বলা হচ্ছে, আমাদের ব্যর্থ বলা হচ্ছে, কিন্তু আমি মনে করি যে কোনো দিক দিয়ে ব্যর্থ বলা হচ্ছে না, ন্যারেটিভ যেই প্রথম বাংলাদেশ মিল অমিল বলা হচ্ছে, মিল অমিল, অনেকগুলো মিডিয়া, বেশ কিছু রিপোর্ট আমি ঘাটাঘাটি করেছি যেখানে ব্যর্থই বলা হচ্ছে, যে কেন বাংলাদেশে ব্যর্থ জেনজিরা। এটাও একটা দেখেন ন্যারেটিভ দিয়ে আমাদেরকে এখন এসেও আমরা জাতীয় সংসদে আমাদের 6 জন এমপি, আমরা একটা নিজস্ব দল গঠন করেছি, এবং আমরা যখন জুলাই পদযাত্রা করি, সারা দেশে বিপুল পরিমাণ মানুষ আমাদের সঙ্গে সাড়া দিয়েছে, তারপরে আমাদেরকে ব্যর্থ বলা হচ্ছে। মানে আমাদের একেবারে নাই করে দিতে পারলে এই এস্টাবলিশমেন্ট যারা আছে তাদের খুব সুখ, এবং সেই চেষ্টাটাই করা হচ্ছে। ধন্যবাদ। নাহিদ, ইরফানুল হক নাহিদ, আপনাকে শুনতে চাই। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, আপনি ধরেন এই আকাঙ্ক্ষার পক্ষ বিপক্ষ, মানে এখানে মালিকানা সত্ত্ব নিয়ে যে মূল কাজটা কিন্তু শুরু হয়েছে আপনারা ধরবেন মালিকানা সত্ত্ব নিয়ে। 71 যেমন আওয়ামী লীগ এটাকে মালিকানা সত্ত্ব করতে গিয়ে যেমন অনেক বিতর্ক হয়েছে, এবং 71 নিয়ে মানে 71টাকে ওনারশিপ, 71 তো 16 কোটি মানুষের, 18 কোটি মানুষের, তো 24টাও আমি মনে করি যে কোটি কয়েক লোক যদি বাদ দিয়ে আমরা ধরেন যারা একেবারে এই অপরাজনীতির সাথে জড়িত, খুন গুমের সাথে জড়িত, এর বাইরে কিন্তু আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষার জায়গাটা ছিল হচ্ছে 24-এর যে 5 অগাস্ট। তো এইখানে হচ্ছে কি, এখানে আবার কিছু কিছু দল নিজেদেরকে ওনারশিপ দাবি করতে গিয়ে, যেমন আমি জেনজিরা যখন দল করলো, ওই করার আগে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, যে সময়টাতে একটা সমালোচনার জায়গায় 6-7 মাস 8 মাস পেরিয়ে গেছে দল করতে, একটা স্কোপ তৈরি হয়েছে। ওই স্কোপের মধ্যে একটা অবস্থা তো থাকবেই, কিছু লোক ঢুকে গেছে যেটা বিতর্কিত করার জন্য। ওরা যদি যেটা বললো সজীব ভাই, যে দলটা যে করছে ঠিক আছে, কিন্তু এটা যদি ক্ষমতায় না গিয়ে করতো, যারা যেভাবে যেরকম ক্ষমতার অংশীদার হয়েছে 8 তারিখে যে সরকার গঠন করলো, না করলে হয়তো তাদের স্পেসটা আরও অনেক বড় হতো। এই যে স্পেসটা এই যে মানুষের কাছে বা যে মানুষগুলা ভুল মানুষগুলোর কাছে যে স্কোপ দিয়েছে, এই স্কোপের কারণে কিন্তু কিছু এলিমেন্ট ঢুকে পড়েছে। এখন আজকের বাংলাদেশে দাঁড়িয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে এখানে সির্ফ 2টা কাজ করছে। একটা হচ্ছে আমরা জুলাই চেতনা ধারণ করি, আর হচ্ছে আপনারা ব্লেমটা হচ্ছে আপনারা করেন না,
ভাইরাস যে অংশটাকে বলা হচ্ছে যে আপনারা চেতনা ধারণা করেন না, এরা কিন্তু অনেক বড় একটা স্টেক হোল্ডার। আপনি যদি 5ই আগস্টের আন্দোলন সংগ্রাম দেখেন, আমরাও তো মানে আমরা জুলাই যুদ্ধ দাবি করি না, বাট জুলাইয়ের প্রতিটা দিন কিন্তু আমাদের মাঠেই কেটেছে, কখনো সাংবাদিক হিসেবে, কখনো কর্মী হিসেবে কেটেছে কিন্তু। তো আমরা ওই সময় প্র্যাকটিক্যালি দেখেছি। আপনি জানেন যে যারা আজকে ধরেন জাতীয় নাগরিক পার্টি যারা করেছেন তারা ছিলেন, তাদের তখন ব্যানারটা কে ছিল? তারা কিন্তু কোনো পলিটিক্যাল দল ছিল না। আমরা কিন্তু এখানে আপনি যেমন দেখবেন যে আওয়ামী লীগের পরিবারের কিন্তু যারা অনেক আওয়ামী লীগ পরিবারের সন্তান কিন্তু এই জুলাই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। জাতীয় পার্টি সব দল, মানে সব দল মত নির্বিশেষে 71-এর যুদ্ধটা যেমন হয়েছিল, জাতির ধর্ম নির্বিশেষে সবাই 71-এর জীবন বিলিয়ে দিয়েছিল, এগিয়ে গেছিলো। 24টা কিন্তু ওই রকম একটা স্পিরিট আমরা মানে তুলে আনতে পেরেছিলাম। এটা কেন হয়েছিল? এটা ছিল একটা এই কয়েকজন ছেলে একটা নিরপেক্ষ জায়গায় থেকে একটা তাদের স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য থেকে আন্দোলনটা করছিল। কিন্তু বেসিক্যালি যদি আপনি দেখেন, এদের কিন্তু মূল দাবি দেওয়া কিন্তু এক দফা ছিল না, শেখ হাসিনার পতন ছিল না। মূল দাবি দেওয়া ছিল কিন্তু হচ্ছে আপনার যে বৈষম্য, ওই যে আপনার এই একটা প্রশ্ন যেটা আপনি খুব ভুল আলোচিত, যে ওরা চাকরি কি রাজাকার মুক্তিযোদ্ধা সন্তানরা পাবে নাকি রাজাকার নাতিরা পাবে, এই ওয়ার্ডটা কিন্তু খুবই মিনিংফুল। আজকের প্রেক্ষাপটে এরকম মিনিংফুল। যখনই আপনি মুক্তিযুদ্ধ এবং রাজাকার এই দেশে এখন ভাগ করতে যাবেন, তখনই কিন্তু আপনার এই সংগ্রামটা চলে আসবে আবার। কারণ এখন আর এই 50 বছর 54 বছর পরে আমি বলতে চাই যে এই জিনিসটা কেউ শুনতে চায় না। মুষ্টিমেয় কিছু লোক আছে রাজাকার, বাকি কিন্তু সবই আমরা একটা দেশে একটা পতাকা গ্রহণ করি। আবার এই 24-এর বিষয়টা কিন্তু একই। এখানে যদি আপনি বলতে চান যে না আমরা জুলাই চেতনার একমাত্র ফ্ল্যাগ নিয়ে ঘুরি আর অন্যরা জুলাই বিরোধী, তাহলে কিন্তু আবার ওই যে কনফ্লিক্টটা যেটা 71 নিয়ে হয়েছে, যে কারণে আওয়ামী লীগ এই দুরবস্থা, এটা কিন্তু এই যারা দাবিটা করে এদের কিন্তু একই অবস্থা হবে। কারণ আমরা এখানে যে 5 জন বসে আছি, আমরা প্রত্যেকেই ওই স্পিরিটটাকে ধারণ করি। জুলাইয়ের যে 5 তারিখে আমরা সবাই তো সম্মতপূর্ণ, আমরা জানতাম, পরিস্থিতি জানি। আপনি যে একটা বাচ্চার একটা চিঠি যে মা আমি চলে গেলাম, ঠিক আছে আমি নাও ফিরতে পারি, তুমি দুঃখ করো, আরও আমার মতো অনেক সন্তান আছে, এই জন্য 9ম শ্রেণীর একটা ছেলের একটা চিঠি, এগুলো মিনিংফুল। তো এই মিনিংফুল জিনিসগুলিকে একটা দল তাদের রাজনীতিকে এস্টাবলিশ করতে গিয়ে এমনভাবে প্রচার করতেছে, মনে হচ্ছে যে এরাই একমাত্র ওনারশিপ নিচ্ছে আর বাকি সব দলগুলো হচ্ছে এটা, বাকি সবাই ছিল এর বিরোধী। কিন্তু বাস্তবতা তো ভিন্ন। আপনি সেই ঠিক আমরা যা দেখছি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যেরকম এদেশে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল, এই জুলাইয়ের চেতনা বিক্রি করে এখন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনাকে ধন্যবাদ। সজীবন আশিস, বিশ্ব পরিস্থিতি, বর্তমান বাংলাদেশ পরিস্থিতি এবং নেপাল পরিস্থিতি, বিশেষত অর্থনৈতিক বিষয়ে আলোচনায় যেতে চাই। বাংলাদেশ তো ওই অবস্থায় নাই যে বিশ্ব আপনার এই যুদ্ধে কোনো আপনার ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ মানে এই বর্তমান যে অঘটন বা যে দুর্ভোগ, তার কোনোটার জন্যই বাংলাদেশ দায়ী না। ঠিক আছে, আপনার আমেরিকা ইসরায়েল মিলে আপনার একটা সন্ত্রাসী হামলা করলো ইরানে যে এই যে হামলা করলো, এটার কোনো কারণ নাই। কারণটা কি? যে তাদেরকে আপনার পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হতে দেওয়া যাবে না। এখন আলোচনা চলার মধ্যে হামলা করলো। এখন আবার তারা বাধ্য হয়ে আপনার একটা সিজফায়ারে গেছে, কিন্তু তাও মানছে না, লেবাননে হামলা চলছে। এই কারণে আপনার অর্থনীতির উপর যে সারা পৃথিবীতে একটা বিরূপ প্রভাব পড়েছে, এর বাইরে বাংলাদেশও তো যায়নি। ভারত রাশিয়া থেকে তেল আনছে, বাংলাদেশ রাশিয়া থেকে তেল আনতে হলে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে, অনুমতি পাওয়া যায়নি। না, অনুমতি পাওয়া যায় নাই এটা আমি জানি না যে অনুমতি পাওয়া যায় নাই। তবে বাংলাদেশ আপনার যদি রাশিয়া থেকে যদি ইন্ডিয়া তেল আনতে পারে, এটা আমেরিকা কিন্তু অনুমতি দিয়েছে আমি যতদূর জানি। আর ইন্ডিয়া যদি বাংলাদেশকে আপনার তেল সরবরাহ করে, তাহলে আমরা বড় রকমের কোনো ক্রাইসিসে পড়ার সম্ভাবনা কম। কারণ বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু এখন আর আগের মতো অন্তর্বর্তী সরকারের সময় যেমন একটা দর কষাকষি বা একটা মনোমালিন্য ছিল, সেটা এখন নেই। এখন তারা কিন্তু সম্পর্ককে বেটার করতে চায়। বাংলাদেশের এই তেল ক্রাইসিসটা আমার মনে হয় যে এটা শুধু বাংলাদেশের সমস্যা না, আর সরকারের একার পক্ষে এটা সমাধান করা সম্ভব না। এটা বিরোধী দলকেও আপনার ভূমিকা রাখতে হবে, এই দেশের মানুষকেও ভূমিকা রাখতে হবে। আমাদের করোনার সময় যে আমরা জাতীয় দুর্যোগ ছিল, এইটা জাতীয় দুর্যোগ হিসেবে দেখে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং কৃষ্ণতা সাধন করতে হবে। আমরা তেল, আপনি দেখবেন যে রাস্তায় কিন্তু গাড়ির সংখ্যা কমে গেছে। এর মানে কি আপনার মানে গাড়ি নাই? গাড়ি আছে, কিন্তু অলরেডি কিন্তু মানুষ কৃষ্ণতার পথে গেছে।
অনেকে প্রয়োজন ছাড়া গাড়ি বের করছে না, এটা কিন্তু ভালো। আপনার একটা আপনার গল্প আমি বলতে পারি, নাসিরউদ্দিন হোজ্জার, তিনি অনেক আপনার মানুষকে দাওয়াত দিয়েছিল তার একটা অনুষ্ঠান করার জন্যে, এবং ভেবেছিল যে খুব খাওয়া দাওয়া হবে, যা এলাকার সবাই এসেছিল, এসে দেখে কোনো খাবারই নাই, খুব যৎসামান্য। তখন মানুষজন তো খুবই হতাশ। তখন নাসিরউদ্দিন হোজ্জা বললেন যে আমি এই যে মানে অভাবের স্বাদ, এই অভাবের স্বাদটা আমি আপনাদের বুঝাতে চেয়েছি, যেন আমরা যখন প্রকৃত অর্থে অভাবে পড়ব তখন যেন আমরা এটা টলারেট করতে পারি। আসলে বাংলাদেশ এই পরিস্থিতি কিন্তু আমার মনে হয় না যে আমাদের জন্যে মানে ভেঙে পড়ার মতো। আমরা এখান থেকে উত্তরণ আশা করি করতে পারবো, এবং সরকার এই ব্যাপারে যথেষ্ট আমার মনে হয় পজিটিভ ভূমিকা রাখছে। ধন্যবাদ আপনাকে। শেখ রোকন, বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি এবং অর্থনীতি কোন দিকে যাচ্ছে? জ্বালানি পরিস্থিতি তো আমরা দেখছি যে একটা খুব বিপর্যস্ত অবস্থা ছিল গত কিছুদিন, কিন্তু আমার মনে হয় যে যেহেতু একটা যুদ্ধবিরতি হয়েছে এবং নেপাল ইরানে, যেহেতু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হচ্ছে, পাকিস্তানে আজকে আলোচনা শুরু হয়েছে, হরমুজ প্রণালী এখনও ছেড়ে দেয় নাই। ইরান দর কষাকষি করতেছে যে এইটার জন্য তারা টোল আদায় করবে, আগে যেটা ফ্রি ছিল সব যেতে পারতো। তো যেহেতু যুদ্ধে ক্ষতি হয়ে গেছে তারা অনেক, কিন্তু আমার ধারণা যে এইটা চালু হবে হরমুজ প্রণালী, একটা সমঝোতায় আসবে। আপনি খেয়াল করে দেখেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে পরিমাণ হমিতম্বি করেছেন, পরে সেটা উনি থাকতে পারেননি। কারণ হলো এই যে বৈশ্বিক অর্থনীতির যে চাপ, সেটা শুধু বাংলাদেশে না, আরও বড় বড় রাষ্ট্র আছে সারা দুনিয়ায় যেগুলো, তাদের চাপের শেষ পর্যন্ত অর্থনৈতিক চাপে যুদ্ধে কোনো দেশ চালায় যেতে পারবে না। এরকম একটা মধ্যপ্রাচ্যের মতো খুব জ্বালানি সম্পদের জন্য হটস্পট, যেটা সবগুলো একটা বড় অংশ আমরা ওখান থেকে পাই, তো সেই জন্য এটা চালাতে পারে। কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি অর্থনীতি এবং জ্বালানির, এইটার জন্য আমি আবারও গত 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের কথা বলি। ধরেন আপনার হামের টিকাটা 1.5 বছর ধরে ঠিক মতো যেহেতু দেয়া হয়নি, এটা চালু করা হয়নি। আপনি আজকে রিপোর্ট আছে সমকালে, লিড রিপোর্ট, যে যক্ষ্মার টিকাও ওষুধপত্রও নাই। যক্ষ্মার এটা ইউএসএইড যখন বন্ধ হয়ে যায় 2024 সালের জুন মাসে সম্ভবত, তো তখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল যে আমরা তাহলে ইউএসএইড যেহেতু এই টাকা দিচ্ছে না, আমরা কি করব। তো আপনার একটা ডিপিপি প্রস্তুত ছিল 2025 সালের জুন মাস থেকে পড়ে আছে, কিন্তু দুর্ভাগ্যবশত অন্তর্বর্তী সরকারের নানা উপদেষ্টার আমরা সাফল্য দেখি, অনেক দক্ষতার সঙ্গে তারা কাজ করেছেন, আমি 2-4টা নামও বলতে পারবো। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে উপদেষ্টা দেওয়া হয়েছিল, উনি কোনো কাজ করেন নাই, এবং উনি কতখানি কাজের জন্য উপযুক্ত ছিলেন, তাকে কি বিবেচনায় অন্তর্বর্তী সরকারে নেওয়া হয়েছিল, সেগুলো একটা আগামী দিনগুলোতে অনেক বড় প্রশ্ন হয়ে থাকবে যে কেন তাকে নেওয়া হয়েছিল এবং তিনি কি করেছেন। একই সঙ্গে অর্থনীতির ক্ষেত্রে আপনি দেখেন যে গণ অভ্যুত্থানের পরে রেমিটেন্স কিন্তু অনেক বেড়ে গেছিল। আগে যেটা গণ অভ্যুত্থানের আগে ক্রমাগত কমে আসতেছিল, সেইটাতে বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তী সরকার নিয়োজিত গভর্নর, অর্থ উপদেষ্টা, তারা খুবই দক্ষতার সঙ্গে রেমিটেন্স বাড়িয়েছেন, রিজার্ভ বাড়িয়েছেন, কিন্তু অর্থনৈতিক যে সচলতা সেইটা আমরা দেখি নাই। মানে বাংলাদেশ যেখানে গিয়েছিল, বিনিয়োগ ছিল না, স্থানীয় কর্মসংস্থান ছিল না, শিল্পায়ন তো একটা দীর্ঘমেয়াদী, অ্যাটলিস্ট যেগুলো বন্ধ হয়ে গেছিল সেগুলো চালু করা যেত, সেটা আমরা দেখি নাই। কিন্তু তো এই যে এখন এই বর্তমান সরকার যে তাদের হলো এখনও 2 মাস বয়স হয় নাই, 17 ফেব্রুয়ারি আমার যদ্দূর মনে আছে শপথ নিয়েছে, তো এখনও 17 এপ্রিল আসে নাই। তো এর মধ্যে পুরো অর্থনৈতিক যে পরিস্থিতি, জ্বালানির যে পরিস্থিতি, এই সরকারের কাঁধে পুরোটা চাপানোটা আমাদের জন্য মানে তাদের প্রতি একটা ইনজাস্টিস হবে। কারণ হচ্ছে আপনি জানেন যে জ্বালানির সংগ্রহ মজুদ এটা খুবই দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, 3 মাস 4 মাস সময় লাগে সব আনতে। তো সেখানে যদি অন্তর্বর্তী সরকার আরও অন্যান্য বিষয়ে দক্ষতার মতো অর্থনীতি জ্বালানি ক্ষেত্রে দক্ষতা দেখাতে পারত, স্বাস্থ্য খাতের মতো অদক্ষতা যদি না দেখাতো, তাহলে আমার ধারণা যে এই সংকটটা তৈরি হতো না। আর এখন একেবারে হতাশ হওয়ার কিছু নেই। আমার মনে হয় যে বৈশ্বিক অর্থনীতির স্বার্থে, বাণিজ্যের স্বার্থেই হরমুজ প্রণালী ঘিরে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেটা আর ফিরবে না। এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে আমরা হয়তো একটা স্থায়ী পাবো। আর 1 মিনিট বলে শেষ করি যে এর মধ্য দিয়ে একটা যুদ্ধের মধ্যে দিয়ে ইরান কিন্তু আপার হ্যান্ড হয়ে গেছে।
এখন দেখেন ইরান হচ্ছে দর কষাকষি করতেছে। পারমাণবিক অস্ত্রের যে ব্যাপারটা ছিল সেটা তো ইরান এক ধরনের কার্যত হ্যান্ডস আপ করেছিল, বলেছিল যে ঠিক আছে আমরা ইউরেনিয়াম এনরিচ করব না, আমরা পারমাণবিক অস্ত্র বানাবো না। কিন্তু ইরাকে যেভাবে গণবিধ্বংসী অস্ত্রের কথা বলে হামলা করা হয়েছিল, পরে দেখা জীবাণু গেছে অস্ত্রের কথা বলা হয়েছিল, জীবাণু অস্ত্র, মাস ব্যাপক ডিস্ট্রাকশন, বিধ্বংসী অস্ত্র বিধ্বংসী অস্ত্র, এগুলোর কথা বলে হামলা করে, কিন্তু পরে দেখা গেছে এটা ফলস। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প এটা চেয়েছেন, উনি চেয়েছেন ভেনেজুয়েলার তেলগুলো নিতে, উনি চেয়েছেন ইরানের তেলের বাজারটা দখল করতে। তো এইটা করতে গিয়ে তার যে ব্যক্তিগত এবং গোষ্ঠীগত, ওনার যে ব্যবসায়ী গোষ্ঠী, অস্ত্র ব্যবসায়ী গোষ্ঠী, সবাইকে করতে গিয়ে এটা হয়েছে, কিন্তু এটা ইরানের জন্য শাপে বর হয়েছে। এবং আরও একটু আগে, এই হামলার আগের পরিস্থিতির চেয়ে বিশ্ব আরও বেটার পরিস্থিতি যাবে বলে আমি আশাবাদী। ধন্যবাদ। মোহাম্মদ আসাদুল্লাহ, বাংলাদেশ বিশ্ব রাজনীতির কিসের শিকার? আমি বাংলাদেশ বিশ্ব রাজনীতির পরিস্থিতি নিয়ে আসার আগে খুব ছোট করে একরামুল হক শাহীন ভাইয়ের একটা পয়েন্টের জের টেনে বলতে চাই। উনি বলেছিলেন যে আন্দোলনের পরে আমাদের মালিকানা নিয়ে আমরা যেই গ্যাঞ্জাম ক্যাচালটা তৈরি করেছিলাম, একটা ক্যাচাল তৈরি হয়েছে, যেটা হয়েছে আমরা একমাত্র ফ্ল্যাগ নিয়ে ঘুরেছি, জুলাই আন্দোলনের ফ্ল্যাগ আমরা দাবি করেছি। আসলে এই কাজটা আমরা শুরু করি নাই কখনোই। আপনি সেই সময়ের ইতিহাস দেখলে জানবেন যে আন্দোলনের পরেই বিদেশে বসে থাকা নেতাদের এই আন্দোলনে কত বড় বড় ভূমিকা ছিল সেটা নিয়ে নানান রকম আলাপ আলোচনা শুরু হলো। তো ওই জায়গা থেকে যখন চুরি হয়ে যাওয়ার যে ব্যাপারটা আমি আগেও বলেছি, যে আমাদের আশঙ্কা ছিল, আমরা ধারণা করছিলাম যে আমাদের এই আন্দোলন চুরি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু তার মানে কি ওই রাজনৈতিক দলগুলো, বিদেশে থাকা রাজনৈতিক নেতার রাজনৈতিক দল অবশ্যই অবদান ছিল না? তাদের অবশ্যই অবদান আছে, অবদান ছিল, যার সবসময় আমরা এটা স্বীকার করেছি। দেখেন, আজকে নেপালের মতো আমরা জেনজি সরকার গঠন করতে পারলো না, এই ব্যর্থতার দায় দেওয়া হচ্ছে এনসিপির উপরে। এই বাক্য দিয়েই বোঝা যায় আসলে আন্দোলনের স্টেক হোল্ডার বলতে আমরা কাকে বুঝি। সে প্রসঙ্গ বাদ। ভাই, 93 দিনের রিজার্ভ ছিল আমাদের তেলের, আমরা যেটা জেনেছি। তো যুদ্ধ তো 93 দিন স্থায়ী হয় নাই, তার আগেই থেমে গেছে। তারপর আমাদের দেশে তেল নিয়ে একটা বিশাল সংকট তৈরি হয়েছে। আমি মনে করি এটা অব্যবস্থাপনা। আমি একটা উগান্ডার একটা ছোট্ট একটা তেলের দাম এখনো বাড়েনি। তেলের দাম বাড়ে নাই, কিন্তু আমি নিজে 350 টাকা লিটার তেল কিনতে হয়েছে। আমি যখন ঈদে বাড়ি গিয়েছি বাইকের জন্য 350 টাকা লিটার। সেটা ভিন্ন পথে কিনলে বা একটু অল্প সময়ে কিনতে চাইলে তো বেশি পয়সা খরচ করতে হয়। আমার গ্রাম থেকে যেই কি বলে ওর নাম, ফুয়েল যেখানে পাওয়া যায় 50 কিলো 60 কিলো দূরে। তো আমাকে তো ওই পর্যন্ত যেতে হবে, ওই পর্যন্ত যেতেও 2 লিটার তেল লাগে। তেল নিয়ে আমি একটা ব্যাপার বলি ভাই, উগান্ডায় একবার এরকম একটা ক্রাইসিস তৈরি হয়ে গেছে, তেল পাওয়া যাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল মোটর সাইকেল নিয়ে বসে আছে, তেল পাচ্ছে না, 2 দিন 3 দিন ধরে রাতে শুয়ে থাকতে হচ্ছে তেলের জন্য। এই অবস্থায় দেখা যায় যে একটা যুবক হন্তদন্ত হয়ে 100 মিলির একটা বোতল নিয়ে হন্তদন্ত হয়ে তেল খুঁজছে। তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কী চাও? বলে আমার 100 মিলি তেল লাগবে। তো 100 মিলি তেল নিয়ে তুমি কী করবে? এটা দিয়ে তো বাইক স্টার্ট দিতে পারবে না। ও বলছে না, আমি এই তেল ঢেলে বাইকটা জ্বালায় দিব। তখন তাকে বলা হচ্ছে যে আপনি তো এই কথা বললেন, কিন্তু আমাদের মন্ত্রী তো বলেছে যে উগান্ডায় পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদ আছে। তখন সে বলছে তাইলে আমার 200 ml তেল দেন। আমি জানি না আমি কি বুঝাতে পেরেছি কিনা। তো আমাদের যেন এই অবস্থায় পড়তে না হয়, আসলে আমি এটাই আশা করি। আমরা শেষ দিকে ইরফানুল হক নাহিদ, আমাদের অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি পরিস্থিতি এবং বাজার পরিস্থিতি আমরা কোন দিকে যাচ্ছি? তেল দিয়ে শুরু করতে চাই, জ্বালানি দিয়ে, তেলে যেহেতু আলোচনা আব্দুল্লাহ সাহেব যে কথাটি বললেন, আমার কাছে কিন্তু একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে। ধরেন আমিও গাড়ি ইউজ করার ফলে তো আমারও তেল লাগে, আমার জ্বালানি এত প্রয়োজন। তো আমি একটা বাস্তব চিত্র বলি। ধরেন গত 4-5 দিন আগে আমি গেছি এই যে রমনা, এই যে যেটা মৎস্য ভবনের কোনায় যে রমনা যে পাম্পটা আছে, ওখানে দেশ টিভি থেকে সাক্ষাৎকার নিতে আসছে। ওই বেচারা পাম্পের মালিক স্টেশনে ছিলেন। আমার গাড়িটা ইন করছে, তারপরে পাশ থেকে বলতেছে একজন যারা তেল দিচ্ছে, স্যার এই যে দেখেন স্যার তেল পড়তেছে। তো আমার আগ্রহ, আমি নেমে দেখলাম যে কেন পড়তেছে। তো দেখা গেলো ওই ভদ্রলোকের গাড়ি, খুব দামি একটা গাড়ি, 10 লিটার তেল দিচ্ছে, এর মধ্যে কিন্তু 3 লিটার দেওয়ার পরে তেল কিন্তু উপচায় পড়তেছে। আমাদের টেন্ডেন্সি জন্মগতভাবে আমরা কেমন জানি না আমি, ঠিক আছে। পরে দেখা গেলো যে বাইকগুলোতে অনেকগুলোতে তেল আছে, তেল থাকার ফলে 1 লিটার কমছে, ও আইসা আবার নিতেছে।
এই যে আমাদের যে প্রবণতা, এই যে আমাদের প্রবণতা হুজুগে বাঙালি, আমরা দেখতাম কি গ্যাসে মানে গ্যাসের লাইনে এত বড় বড় লাইন হয়। আমি জানতামও না যে আসলে তেলে যে এত গাড়ি চলে, আমি এই প্রথম জানলাম। আমি জানতাম যে গ্যাসে চলে গেছে, কারণ গ্যাসের পর ম্যাক্সিমাম গাড়িগুলি গ্যাসে কনভার্ট করা হয়েছে আমার জানা মতে। দামি দামি কিছু গাড়ি ছাড়া, যেগুলো বাইক ছাড়া বাকি প্রায় ম্যাক্সিমাম গাড়িগুলি করা হয়েছে। তো যাই হোক, আমি ওই প্রসঙ্গে গেলাম না, কারণ জ্বালানি তেল কোথায় থেকে উদ্ধার করা হচ্ছে এগুলো কিন্তু মিডিয়াতে আসতেছে। তারপরে আপনি ধরেন শুনেন, মানুষ আপনি দেখবেন যে এই যে আমরা একটা রাস্তা যদি একটা গন্ডগোল হয়, মতিঝুলে একজন 5 জন লোক দাঁড়ায় আছে, দেখবেন আস্তে আস্তে 100 হয়ে গেছে, কেউ জানে না আসলে কী হয়েছে, সবাইকে আগ্রহ। এই যে আমাদের এই যে টেন্ডেন্সি, দেখবেন যে মানে শুনছে যে ওই দিনে দাম বাড়তেছে। একবার আমি ছোটোবেলায় লবণের দাম পাচ্ছিলাম, মনে আছে কিনা, লবণের দাম হঠাৎ করে 2 টাকা থেকে এটা 60 টাকা হয়ে গেছিল, এরকম প্রচেস ছিল, ঠিক আছে। আমি কিন্তু নিজে আমার কাছ থেকে টাকা নিয়ে 1 বস্তা লবণ স্টক করছিলাম। এটা আমাদের আসলে আমাদের একটা জন্মগত একটা স্বভাব, যে মানুষকে মানে ওই স্টক করা বা মানুষকে জিম্মি করে ব্যবসা করা। পৃথিবীতে রমজানের মাসে পৃথিবীতে মুসলমান সবগুলো দেশের মধ্যে পণ্যের দাম কমে, ফ্রি দেয়, আর আমাদের দেশের কি রমজান আসলে বাড়ে। এই যে সংকট তৈরি করে, আমি যখন আমার স্টেশনে ছিলাম, আমি আমার ওই যে আরেক কলেজকে জিজ্ঞেস করবো, বাইক ইউজ করে, যে আমার তো তেল না, কী করবো। সে আমাকে বললো যে ভাই, আমি সকালবেলা 2 গ্যালন তেল আনছি, প্রত্যেকে বসুন্ধরার পাশে এক জায়গায় আছে, ওইখানে এক লোক স্টক করছে 200 টাকা লিটার, হয়তো 120 টাকা 80 টাকা। এই যে টেন্ডেন্সিগুলো, এগুলো কে দেখবে, কে আর করবে? আমরা যদি নিজেরা সচেতন না হই, আমরা ভালো না হই, আমরা যদি বলতে থাকি যে উনাকে ভালো হতো, ওনাকে ভালো হতো, আমার ভালো হওয়ার দরকার নেই, আমাকে আগে ভালো হতো, তাহলে আমি যদি এই টেন্ডেন্সিটা বাদ দিই, তেল কিন্তু পাচ্ছে সবাই, কোনো গাড়ি কিন্তু তেলের জন্য রাস্তায় বসে আছে না তেল। হ্যাঁ, আমরা এই যে টেন্ডেন্সির কারণে এই যে স্টক করছে তেল নিচ্ছে, নিয়ে 5 লিটার স্টক করে আবার আসতেছে আর 5 লিটার নিতে। এই যে কিছু বলকে এই যে প্রবণতা আমার মনে হয়, আর বৈশ্বিক পরিস্থিতি তো একটা আছেই, কিন্তু তেল স্টকে নাই, কালকে তেল না হয়, তেল স্টকে যতটুকু আছে, আপনি ধরেন এর আগে যদি আমাদের যদি তেল ইম্পোর্টের ব্যবস্থা হয়ে যায়, সংকটটা এখন শুরু হয় না, সংকটটা যদি যুদ্ধটা আরও যদি লেন্দি হতো, হয়তো আমরা এই সংকটের মুখোমুখি হইতাম। যেহেতু একটা বিরতির আলোচনা হচ্ছে, যদি আমাদের জাহাজগুলি চলে আসে, হয়তো আমাদের এই চরম সংকটটা পড়বে না। সেকেন্ড জিনিসটা, আমি হয়তো বা আমার ছোটো বাইকে বোঝাতে পারি না, আমি ফ্ল্যাগশিপ বলতে কিন্তু আমি এনসিপিকে আমি পুরোপুরি সমর্থন করি। এনসিপির একটা দল দরকার ছিল, একটা প্ল্যাটফর্মের দরকার ছিল, যেটা আমরা সাধারণ মানুষ তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এগুলি করতে করতে হাঁপায় গেছিলো। তো এর বাইরে কিন্তু মানুষ এটা চাইছিল যে কোনো তৃতীয় একটা চতুর্থ একটা প্ল্যাটফর্ম দাঁড়াবে, যেখানে আমরা একটা নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু সেটা কিন্তু জামাত না। এটা আপনাকে মনে রাখতে হবে, জামাতের সাথে কিন্তু এই দেশের মানুষ কখনোই একমত হতে পারবে না। এনসিপি তো জামায়াতের জোটেই নির্বাচন করে নির্বাচিত হয়েছে। ইয়াভাবে ঐতিহাসিকভাবে জামাতের সাথে এই দেশের মানুষের একটা, এই বাংলাদেশের মানুষের একটা কিন্তু বিরোধ থাকবেই। এটা যতদিন এই দেশ থাকবে, মানচিত্র থাকবে, ততদিন থাকবেই। এর বাইরে এনসিপির প্রতি কিন্তু মানুষের একটা আস্থা ছিল, কিন্তু আসলে আলটিমেটলি দেখা গেল কি, এনসিপি আস্তে আস্তে জামাতের একদম পাখার নিচে চলে গেল, এবং যারা একটু দ্বিমত করছিল, একটু অমত করছিল, এদের কিন্তু আস্তে আস্তে চলে যেতে হলো। এখন পিওর যে অংশটা আছে, যারা জামাতকে অনার করে, যারা কিন্তু ওই জামাতের পাখার নিচে চলে গেছে। আমার কথা হচ্ছে যে নেপালে যেটা হইলো, এটা বাংলাদেশে হলো না কেন? না হওয়ার একটি মাত্র কারণ, যারা লিডারশিপ দিচ্ছে, এরা ওই সময় যে কাজটি করেছে, ওই সময় কাজ করার পরে ওনারা যদি ওই জায়গায় থাকতেন, আমার ধারণা যে এরাই রাষ্ট্র ক্ষমতায় যদি অন্য দলে জয়েন করতে, নতুন দল করে নাই। 6 মাসের মধ্যে যদি নির্বাচন হতো, হ্যাঁ অবশ্যই এনসিপি 6টা না 60টা আসন পাতি আছে। ভাই, এনসিপি গঠন হয়েছে 7 মাসের মধ্যে। না, সেটাই বললাম যে আমি তরুণরা যারা তরুণ আমি যেটা বলছি, প্যাটার্নটা যেটা ছিল, Pattern নেপালের প্যাটার্ন কি ছিল, এটা নেপাল কিন্তু যারা পুরনো একটা দলকে গিয়ে এরা লিড দিচ্ছে। বাংলাদেশে এটা সম্ভব ছিল, এরা যদি চাইতো, কারণ বিএনপি বা অন্য যে জামাত বা অন্য যে দলগুলি ছিল মার্কেটে, যে কোনো দল চাইলে এদেরকে দুলু ফেরিত, কারণ এরা জাতির হলো সবচেয়ে বড়, তাদেরকে সবাই এত ভালোবাসতো এবং নিত নিলে পরে হয়তো কি, তারা কিন্তু লিডারশিপটা পাইতো, এবং একটা বাংলাদেশের এই আজকে যেটা আমরা আমাদেরকে শেষ করতে হবে, সময় শেষ আচ্ছা, হয়ে আমি আসছে। এই আগামীর মধ্যে আমরা যেটা চাচ্ছি, আমরা কি চাই? আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশের কোনো বৈষম্য থাকবে না, মানুষকে ভালোবাসবে, আমাদের মধ্যে হানাহানি থাকবে না, আমরা একটা সুন্দর যেটা মুক্তিযুদ্ধের, আমি আবারও বলছি, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে কিন্তু এই বাংলাদেশ বিনিময় করা সম্ভব না। 24 আমাদের হবে হৃদয়ে, আর মুক্তিযুদ্ধ হবে আমার মাথায়। এই দুইটা মিলে যদি কিছু করা যায় তাহলে সম্ভব, আদারওয়াইজ কিছু সম্ভব না। ধন্যবাদ। শাহিন ভাই, আমি একটু বলি যে আমরা আশাহত হচ্ছি না, আমাদের হৃদয়ে 24, হৃদয়ে মস্তিষ্কে 71 আছে, এবং আমরা এটা নিয়েই যেভাবে আগাচ্ছি। এই মুহূর্তে আপনি সংসদে দেখবেন যে বিরোধী দলের ভূমিকাটা এনসিপি পালন করছে, জনগণের কথা যা বলার সেটা এনসিপি বলছে, এবং আমার বিশ্বাস আগামীতে নির্বাচনগুলোতে এনসিপি নিঃসন্দেহে ভালো করবে। ধন্যবাদ আপনাদের 4 জনকে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।